কলকাতার হৃদয়ে শহরের ব্যস্ততার ভিড়ের মাঝেও একটা জায়গা আছে যেখানে সময় থেমে গেছে। সেটা হলো আলিপুর সেন্ট্রাল জেল। এই জায়গাটা আজ হয়তো শুধু একটা পুরনো স্থাপনা, কিন্তু এক সময় এটা ছিল ভয়ের নাম, যন্ত্রণার নাম আর নীরব মৃত্যুর প্রতীক। 19 শতকের শেষ দিক আর 20 শতকের শুরু। ব্রিটিশ শাসন তখন তার চূড়ান্ত শক্তিতে। কলকাতা তখন ভারতের রাজধানী, রাজনীতি, বাণিজ্য, সংস্কৃতি সবকিছুর কেন্দ্র। কিন্তু এই শহরের বুকেই জন্ম নিচ্ছিল এক বিদ্রোহ, একটা আগুন যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল যুবকদের মনে, স্বাধীনতার আগুন। ব্রিটিশরা সেটা বুঝতে পেরেছিল। তারা জানত এই আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে তাদের শাসন টিকবে না। তাই দরকার ছিল একটা জায়গা যেখানে বিদ্রোহীদের আটকানো যাবে, তাদের মন ভাঙা যাবে আর প্রয়োজনে চুপচাপ শেষ করে দেওয়া যাবে। এই ভাবনা থেকেই তৈরি হয় আলিপুর সেন্ট্রাল জেল। উঁচু দেওয়াল, মোটা লোহার দরজা আর এমন এক নকশা যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। যেদিন প্রথম বন্দি আনা হয় সেই দিন থেকেই এই জেলের দেওয়ালগুলো যেন সবকিছু শুষে নিতে শুরু করে। চিৎকার, কান্না, ভয়, সবকিছু। একটা একটা করে সেল ভরে উঠতে থাকে। কেউ চোর, কেউ খুনি, আর কেউ স্বাধীনতা সংগ্রামী। তাদের অপরাধ ছিল আলাদা, কিন্তু শাস্তি ছিল এক, অন্ধকার। ভাবো, একটা ছোট্ট ঘর, চারদিকে শুধু দেওয়াল, উঁচুতে একটা ছোট্ট জানলা যেখানে দিয়ে আলো ঢোকে না, শুধু অন্ধকার। সেই ঘরের ভেতরে বসে আছে একজন, তার হাত বাঁধা নয়, কিন্তু সে বন্দী। কারণ এই দেওয়াল তাকে আটকে রেখেছে। সে জানে না তার বিচার কবে হবে, সে জানে না সে বাঁচবে না মরবে। সে শুধু অপেক্ষা করে, দিনের পর দিন, রাতের পর রাত। এই অপেক্ষাই সবচেয়ে বড় শাস্তি। তারপর এলো 1908, একটা বছর যা এই জেলের ইতিহাস চিরকালের জন্য বদলে দেয়। আলিপুর বম কেস। এই মামলায় গ্রেফতার করা হয় বহু তরুণ বিপ্লবীকে। তাদের চোখে ছিল আগুন, তাদের মনে ছিল স্বাধীনতার স্বপ্ন। তাদের মধ্যে ছিলেন অরবিন্দ ঘোষ আর তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কিন্তু তাদের কাছে এটা যুদ্ধ নয়, এটা ছিল মুক্তির লড়াই। এই বিপ্লবীরা যখন জেলের ভেতরে এলো তখন কিছু বদলে গেল। এই দেওয়ালগুলো, যেগুলো এতদিন শুধু কান্না শুনেছে, এবার শুনতে পেল সাহসের কথা, স্বপ্নের কথা। তারা গান গাইত, কবিতা বলতো আর নিজেদের মনে মনে বলতো, একদিন এই দেশ স্বাধীন হবে। ব্রিটিশরা বুঝতে পারল এই মানুষগুলোকে শুধু বন্দি করে রাখা যাবে না, কারণ তাদের শরীরকে বন্দি করা যায় কিন্তু তাদের চিন্তাকে নয়। তাই শুরু হলো আরও কঠোর শাস্তি, একাকী বন্দিত্ব, খাবার কমিয়ে দেওয়া, মানসিক চাপ। কিন্তু তারা ভাঙল না। এক রাতে একটা সেলের ভেতরে বসে একজন বিপ্লবী দেওয়ালে হাত রেখে বলল, যদি আমি না বাঁচি তবুও আমার স্বপ্ন বাঁচবে, আর সেই স্বপ্নই একদিন পুরো দেশকে জাগিয়ে তুলবে। এইভাবেই আলিপুর জেলের দেওয়ালগুলো শুধু বন্দীদের নয়, একটা জাতির স্বপ্নকেও ধরে রেখেছিল। কিন্তু সব গল্প এত সহজ নয়। এই জেলের ভেতরে ছিল আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর সত্য, যা আজও কেউ পুরোপুরি জানে না। কিভাবে এই জেলের দেয়ালগুলো স্বপ্ন আর সংগ্রামের সাক্ষী হয়ে উঠেছিল। কিন্তু সব স্বপ্নের শেষটা আলোয় হয় না। কিছু স্বপ্ন অন্ধকারেই হারিয়ে যায় এই জেলের ভেতরে। এই জেলের ভেতরে ছিল একটা জায়গা যেখানে গেলে ফিরে আসার কোনো পথ থাকত না। এক্সিকিউশন রুম। লোহার ভারী দরজা, মাটির ওপর কাঠের মঞ্চ আর ছাদের সঙ্গে ঝুলে থাকা একটা দড়ি। এই দড়িটাই ছিল শেষ সত্য। প্রতিদিন নয়, কিন্তু যেদিন দরজাটা খুলত সেদিন পুরো জেলটা যেন চুপ হয়ে যেত। দূর থেকে বন্দীরা বুঝতে পারত আজ কেউ শেষবারের মতো হাঁটছে। একজন মানুষকে আনা হয়, তার হাত বাঁধা, চোখে হয়তো কাপড়,
কিন্তু তার পায়ের শব্দ স্পষ্ট, ধীরে ধীরে ধীরে, প্রতিটা পদক্ষেপ মৃত্যুর দিকে। জেলের ভেতরে থাকা অন্য বন্দীরা নিঃশব্দে দাঁড়িয়ে থাকত, কেউ কিছু বলতো না, কিন্তু সবাই শুনত। ফাঁসির আগে একটা প্রশ্ন করা হতো, তোমার শেষ ইচ্ছা কি? কেউ বলতো, আমি আমার মাকে একবার দেখতে চাই। কেউ বলতো, আমার দেশ যেন স্বাধীন হয়। আর কেউ চুপ করে থাকত, কারণ তার সব ইচ্ছাই এই দেয়ালের ভেতরে মরে গেছে। একবার একজন তরুণ বিপ্লবীকে আনা হয়েছিল। তার বয়স খুব বেশি ছিল না, চোখে আগুন, মনে সাহস। যখন তাকে জিজ্ঞাসা করা হলো শেষ ইচ্ছা, সে শুধু হাসল আর বলল, আমি মরছি না, আমি বেঁচে থাকব প্রতিটা মানুষের মনে। তারপর দড়ি টানা হলো আর সব শেষ। কিন্তু সত্যিই কি সব শেষ হয়েছিল? অনেক বছর পরে রাতের গভীরে জেলের সেই এক্সিকিউশন রুমের পাশ দিয়ে গেলে কিছু লোক দাবি করেছে তারা নাকি শুনেছে পায়ের শব্দ, ধীরে ধীরে ধীরে, আর মাঝে মাঝে একটা কণ্ঠস্বর খুব আস্তে বলে, আমি এখনো আছি। এই জায়গাটা শুধু মৃত্যুর নয়, এটা ছিল অত্যাচারের কেন্দ্র। বন্দীদের দিয়ে করানো হতো অমানবিক কাজ, অল্প খাবার, ঘুমের অভাব, তাদের ভাঙার চেষ্টা করা হতো শরীর দিয়ে, মন দিয়ে। কিন্তু একটা জিনিস ভাঙতে পারেনি কেউ, তাদের বিশ্বাস। একাকী সেল সবচেয়ে বড় শাস্তি। একজন মানুষ দিনের পর দিন কোনো কথা না বলে, কোনো মানুষ না দেখে ধীরে ধীরে নিজের সঙ্গেই কথা বলতে শুরু করত। কেউ পাগল হয়ে যেত, কেউ আরো শক্ত হয়ে উঠত। এই দেয়ালগুলো সব কিছু দেখেছে, সব কিছু শুনেছে। একজন মায়ের কান্না, একজন ছেলের শেষ চিৎকার, আর এক বিপ্লবীর নীরব প্রতিজ্ঞা। এই দেয়ালগুলো ভুলে যায় না। কিন্তু এই জেলের গল্প এখানেই শেষ নয়। স্বাধীনতার পরে সবকিছু বদলে গেল কি? নাকি এই দেয়ালের ভেতরে কিছু এখনো আটকে আছে যা আজও মুক্তি পায়নি? কিন্তু সময় কখনো থেমে থাকে না। 1947, একটা বছর যার জন্য হাজার হাজার মানুষ নিজেদের জীবন দিয়েছে। ভারত অবশেষে স্বাধীন হল। যে স্বপ্ন এই জেলের অন্ধকার সেলের ভেতরে জন্ম নিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। সেদিন আলিপুর জেলের দেওয়ালগুলো যদি কথা বলতে পারত, তাহলে হয়তো বলতো, অবশেষে সব কষ্ট সার্থক হল। কিন্তু সব গল্প কি সত্যি এত সহজে শেষ হয়? স্বাধীনতার পরে এই জেলের ভেতরে অনেক কিছু বদলে গেল। রাজনৈতিক বন্দীদের জায়গায় এবার এলো সাধারণ অপরাধীরা। নিয়ম বদলালো, প্রশাসন বদলালো, কিন্তু এই দেওয়ালগুলো, ওরা একই রয়ে গেল। নতুন বন্দীরা কখনো কখনো বলতো, এই জায়গাটা অদ্ভুত। রাতে কারো কারো মনে হতো কেউ যেন তাকিয়ে আছে। কেউ বলতো সে নাকি শুনেছে ধীরে ধীরে হাঁটার শব্দ, যেন কেউ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু কেউ ছিল না। একবার এক বৃদ্ধ বন্দী এক নতুন বন্দীকে বলেছিল, এই জেল শুধু ইট আর লোহার নয়, এখানে যারা ছিল তারা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন বন্দী হেসে বলেছিল, ভূতের গল্প? বৃদ্ধ চুপ করেছিল, তারপর ধীরে বলেছিল, গল্প নয়, স্মৃতি। এই জায়গায় এত কষ্ট, এত মৃত্যু, এত না বলা কথা জমে আছে যে হয়তো সেই অনুভূতিগুলো আজও বাতাসে ভাসে। তুমি যদি খুব মন দিয়ে শোনো, হয়তো তুমি এখনো শুনতে পাবে একটা দীর্ঘশ্বাস, একটা ফিসফিসানি। বছর কেটে গেল, দশক পেরিয়ে গেল। ধীরে ধীরে এই জেলের গুরুত্ব কমতে শুরু করল। নতুন জেল তৈরি হলো, পুরনো বন্দীদের সরিয়ে নেওয়া হলো। আর একসময় এই জেল প্রায় ফাঁকা হয়ে গেল। যেখানে একসময় শোনা যেত হাজার মানুষের আওয়াজ, আজ সেখানে শুধু নীরবতা। একটা ভারী, অদ্ভুত, চাপা নীরবতা। শেষ পর্যন্ত
এই জায়গাটাকে একটা স্মৃতিসৌধে পরিণত করা হলো। আজ মানুষ এখানে আসে ইতিহাস জানতে, অতীতকে অনুভব করতে। কিন্তু সবাই কি একই অনুভূতি নিয়ে ফেরে? একজন দর্শক একদিন এখানে ঘুরতে এসে বলেছিল, আমি জানি না কেন, কিন্তু এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে, কেউ যে কিছু বলতে চায়। হয়তো এই জায়গাটা শুধু ইতিহাস নয়, এটা একটা অনুভূতি যা আজও পুরোপুরি বোঝা যায় না। আর হয়তো সব গল্প শুধু শোনার জন্য নয়, কিছু গল্প অনুভব করার জন্য। কিভাবে একসময়ের কোলাহল ধীরে ধীরে নীরবতায় বদলে গেল। কিন্তু নীরবতা মানেই কি শূন্যতা? আজ আলিপুর সেন্ট্রাল জেল একটা মিউজিয়াম। মানুষ এখানে আসে ইতিহাস দেখতে, ছবি তুলতে, অতীতকে বুঝতে। কিন্তু কেউ কেউ এখানে আসে আর কিছু অনুভব করে যা ভাষায় বোঝানো যায় না। একজন যুবক ইতিহাস ভালোবাসে। সে একদিন ঢুকল এই জেলের ভেতরে। প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল, পুরনো দেয়াল, লোহার দরজা। কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছিল, যেন এই জায়গাটা শুধু দেখা যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে। সে হাঁটছিল লম্বা করিডোর দিয়ে, তার পায়ের শব্দ টক টক টক। হঠাৎ সে থেমে গেল, কারণ সে শুনতে পেল আর একটা শব্দ, একটা দ্বিতীয় পায়ের শব্দ। কিন্তু সে একাই ছিল। সে একটা সেলের সামনে দাঁড়ালো। লোহার দরজাটা ঠান্ডা। সে হাত দিয়ে ছুল। হঠাৎ তার মনে হলো এই দরজার ওপাশে কেউ আছে, কেউ যে অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে নিজেকে বোঝাতে চাইল এটা শুধু একটা জায়গা, কিন্তু তার বুকের ভেতর চাপ বাড়ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন এই জায়গাটা তাকে কিছু বলতে চাইছে। অবশেষে সে পৌঁছালো সেই জায়গায়, এক্সিকিউশন রুম। দরজাটা আধ খোলা, ভেতরে অন্ধকার। সে ধীরে ধীরে ঢুকল। ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া, কিন্তু বাইরে তো গরম ছিল। তার চোখ গেল উপরের দিকে। একটা দড়ি ঝুলছে, স্থির। তারপর ধীরে, খুব ধীরে দড়িটা নড়ল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীর নড়ছিল না। সে বুঝতে পারছিল দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাঁদ কেন্দ্রকে বোমা মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ। ব্রিটিশের হাতে ধরা পড়া দাবি দেশপ্রেমী প্রফুল্ল চাঁদ আত্মহত্যা। 19 বছর বয়সী ক্ষুদিরাম বোস ব্রিটিশের বিজয়ী তার বয়স। ব্রিটিশ অভিযান চালানো বকৃষ্ণপুর মুরারিপুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা।
এখানে 30 জন সাহস বিপ্লবীরা কারাগারে চাল করলে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামতে পারে। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চামড়া। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীর আগের পুরানো এবং রান্না হয়েছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের খাবার পথ পরিষ্কার ব্যবস্থা হয়েছিল, যেখানে সহজে পালানো সম্ভব। উত্তরে পুলিশের দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মুখ, কিছু একটা ঠিক নেই। এই জায়গায় সময় এখনো পুরোপুরি এগোয়নি। সে শুনতে পেল খুব আস্তে কেউ যেন বলছে, আমাদের মনে আছে সব কিছু। হঠাৎ সে দৌড়ে বেরিয়ে এলো করিডোর দিয়ে দরজার দিকে। তার পায়ের শব্দ দ্রুত, অস্থির, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে হাঁটছে। বাইরে এসে সে থেমে গেল, পেছনে তাকালো। জেলটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। কিন্তু সে জানত সে একা ছিল না। হয়তো এই জায়গায় শুধু ইতিহাস নেই, কিছু অনুভূতি, কিছু স্মৃতি যা এখনো মুক্তি পায়নি। আর হয়তো তারা এখনো অপেক্ষা করছে কেউ তাদের গল্পটা পুরোটা শুনবে বলে। কিন্তু সত্যি তার আগেও তো একবার নভেম্বর 1908 সালের 31 অগস্ট নভেম্বর তার সঙ্গে দেখা হবে। তার সঙ্গে খুলে শেষ বিচারে কানাডা দত্ত ফাঁসি। দুজনের বিপ্লব চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা বাঁচতে বাঁচতে আন্দোলন করেছিলেন। মানবতা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তি রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা করেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অন্যতম শিক্ষাকে চিরপ্রজ্বলিত হয়েছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু উৎসাহ। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলের প্রত্যেক আজ শতাধিক বছর পরে ভারত মাতাকে ব্রিটিশ শাসনের যিনি প্রতিটি দেয়াল আমরা অনুভব করেছি একটা জায়গা যেখানে ইতিহাস শুধু পড়া যায় না, অনুভব করা যায়। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে। সময় এগিয়ে যায়, মানুষ বদলে যায়, জায়গাও বদলে যায়, কিন্তু স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। আলিপুর সেন্ট্রাল জেল আজ একটা মিউজিয়াম, কিন্তু এই দেয়ালগুলো এখনো ধরে রেখেছে শেষ চিৎকার, শেষ নিঃশ্বাস, শেষ স্বপ্ন। এগুলো হারিয়ে যায়নি, শুধু নীরব হয়ে গেছে।
হয়তো যারা এখানে বন্দী ছিল তারা আজ নেই, কিন্তু তাদের অনুভূতি, তাদের আশা, তাদের ত্যাগ আজও বেঁচে আছে। আমরা আজ স্বাধীন, আমরা আজ মুক্ত, কিন্তু এই স্বাধীনতার পেছনে কত অন্ধকার রাত, কত নিঃশব্দ কান্না, কত অসমাপ্ত গল্প, সেটা কি আমরা সত্যি জানি? এই জেল আমাদের শুধু ভয় দেয়